সম্প্রতি প্রয়াত জামায়াত নেতা গোলাম আজমকে ভাষা সৈনিক পদক প্রদানের দাবি এসেছে। দাবিটি জানিয়েছেন গোলাম আজম পুত্র আমান আজমি। ২১শে ফেব্রুয়ারিতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও নতুন করে আলোচনায় এলেন গোলাম আজম। হাসিনার শাসনামলে লোকে তাকে একজন অপরাধী হিসেবেই চিনেছে। আসলে কি তিনি অপরাধী ছিলেন? কেমন ছিল তার জীবন? হাসিনার অত্যাচারে কিভাবে তিনি মারা যান? বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। অধ্যাপক গোলাম আজম ছিলেন বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর সাবেক জিএস, তত্ত্বাবধায়ক সরকারের রূপকার। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এদেশের রাজনৈতিক ইতিহাসের উত্থান পতনের প্রতিটি ঘটনায় এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অধ্যাপক গোলাম আজমের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মাটি, আলো বাতাস এবং মানুষের সাথে একাত্ম হয়ে আছে তার জীবন, তার সংগ্রাম। স্বেচ্ছায় দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়া দৃষ্টান্ত স্থাপন তার মতো ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব হয়েছে। পঞ্চমবারের মতো জেলে যাওয়ার আগে গণমাধ্যমের সামনে তিনি যে বলিষ্ঠ সাক্ষাৎকার দিয়ে গেছেন তা ইসলামী আন্দোলনের কর্মীদের প্রেরণার বাতিঘর হিসেবে দেখছেন সকলে। তার চিন্তা, চেতনা আর সাহসিকতা আর বলিষ্ঠতা এদেশের ছাত্র যুব সমাজ তথা ইসলামপ্রিয় মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে। তার অমর কৃত্যের জন্য তিনি চির অমর হয়ে থাকবেন। অথচ হাসিনা তাকে একজন মানবতাবিরোধী অপরাধী হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছে। শুধু তাই নয়, খুনও করেছে। ভাষা আন্দোলনের সময় ২ বার, ১৯৬৪ সালে একবার, ১৯৯২ সালে একবার আর সর্বশেষ গত ২০১২ সালের ১১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে কারাবরণ করেন এই নেতা। প্রিজন ছেলে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ২০১১ সালের ২২ ডিসেম্বর এক সাক্ষাৎকারে তিনি নিজেই তার কারাবরণের কথা তুলে ধরেন। সে সময় তিনি বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় প্রথম আমি রংপুরে গ্রেফতার হই। ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ততার জন্যই আবারও ১৯৫৫ সালে আমি গ্রেফতার হই। ১৯৬৪ সালে পাকিস্তান সরকার যখন জামায়াত ইসলামীকে বেআইনি ঘোষণা করে, তখন আমি লাহোরে ছিলাম কেন্দ্রীয় শুরার সভার জন্য। সেখানে আমি আবারও গ্রেফতার হই। এর ২ মাস পর আমাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এ সময় ৫ মাস আমি জেলে ছিলাম। একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, তা হল জেলে যাওয়ার পর প্রত্যেকবারই আমি উচ্চ আদালতে রিট করে মুক্ত হই। ১৯৯২ সালে আবারও গ্রেফতার করা হয়। শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে তার নাগরিকত্ব বাতিল করে। ১৯৯২ সালে বিএনপি গোলাম আজমকে বিদেশি নাগরিক হিসাবে গ্রেফতার করে। এ নিয়ে তিনি বলেন, এ সময় আমি ১৬ মাস জেলে ছিলাম। ১৯৯৩ সালে জুন মাসে বিদেশি নাগরিক হিসাবে যে মামলা করে সরকার, এতে তারা হেরে যায়। উচ্চ আদালতের নির্দেশে আমি মুক্ত হই, কিন্তু তখনও নাগরিকত্ব পুনর্বহালের মামলা বাকি ছিল। এ ব্যাপারে ২ বিচারক ২ রকম রায় দেন। এরপর তার তৃতীয় বিচারপতির কাছে গেলে তিনি আমার পক্ষে রায় দেন। সরকার এর বিরুদ্ধে আপিল করে। ১ বছর পর ১৯৯৪ সালের ২২ জুন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ জন বিচারপতির সমন্বয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে সর্বসম্মতিক্রমে আমার নাগরিকত্ব বহালের আদেশ দেন এবং শেখ মুজিবুর রহমানের অর্ডারকে বেআইনি ঘোষণা করেন। দীর্ঘ ২১ বছর পর আমি নাগরিকত্ব ফিরে পেলাম। সেই সাক্ষাৎকারে আবারও জেলে যাওয়া প্রসঙ্গে বলেছিলেন, মুমিনদের জন্য নিয়ম হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে, কিন্তু তার চেয়ে বেশি কাউকে ভালোবাসতে পারবে না। এটাই আল্লাহর নির্দেশ। আর ভয়, আল্লাহ ছাড়া তো কাউকে ভয় পাওয়া জায়েজই নেই। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারে না। আমি উদ্বিগ্ন নই, আমি মৃত্যুকে ভয় করি না। মৃত্যুকে ভয় পাব কেন? মুমিন তো মৃত্যু কামনা করে, কেননা মৃত্যুর পর আল্লাহর কাছে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। সাক্ষাৎকারে সেই বছরে তিনি আবারও জেলে যান হাসিনার মিথ্যা ও কথিত সব মামলায়। তবে এবার আর তিনি বের হতে পারেননি। মুজিব না পারলেও হাসিনা তাকে শেষ করতে পেরেছে। কারাগারেই অসুস্থ হয়ে পরলোক গমন করেন গোলাম আজম। পরিবারের অভিযোগ ছিল যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। অথচ এই মানুষটি ভাষা আন্দোলনের নেতা ছিলেন। ছাত্র হিসেবে যেমন ছিলেন মেধাবী, তেমনি সাধারণ ছাত্রদের সমস্যা এবং দেশের সমস্যা নিয়েও সচেতন ভূমিকা পালন করতে সচেষ্ট ছিলেন তিনি ছাত্র জীবন থেকেই। স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এই আদর্শবান তরুণ শুধুমাত্র পাঠ্যপুস্তকেই মনোনিবেশ না করে সমাজ সচেতন এবং দেশপ্রেমিক একজন কর্মী হিসেবে ছাত্রাবাসে, ক্যাম্পাসে সর্বত্র ছিলেন সদা তৎপর। ওই সময় মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন ছাত্ররাই সংসদ নির্বাচন থেকে শুরু করে রাজনৈতিক সংগ্রামের ময়দানে নেতৃত্ব দিতেন। তাই ফজলুল হক মুসলিম হলের এই কর্মচঞ্চল যুবক ১৯৪৬-৪৭ সেশনে হলের ছাত্র সংসদেও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন।
ফজলুল হক হল মুসলিম হলের ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম আজম সকল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ এবং রেকর্ড ভোট লাভ করেন। কিন্তু মজার ব্যাপার ছিল, তার প্যানেলের আর সবাই নির্বাচনে পরাজিত হন। ভিপি ছিলেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী, যিনি পরবর্তীকালে সিএসপি অফিসার হয়েছিলেন। তার যোগ্যতা ও প্রতিভা গুণেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন 1947-48 সেশনে। 1948-49 সালেও তিনি ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ডাকসুর সহ-সভাপতি ছিলেন মি. অরবিন্দ বোস। ভাষা আন্দোলন শুধু আমাদের ইতিহাসেরই এক বিষয় নয়, বরং ভাষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস এটাই প্রথম। বিশ্বের আর কোথাও নিজ ভাষা, মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠার জন্য এত বড় ত্যাগ স্বীকারের ঘটনা ঘটেনি। তদানীন্তন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা বাংলা ন্যায়সঙ্গতভাবেই রাষ্ট্রভাষার মর্যাদা পাওয়া উচিত ছিল, কিন্তু অপরিণামদর্শী ক্ষমতাসীন শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। বাংলা ভাষাকে সঠিক মর্যাদা প্রদানের দাবিতে পাকিস্তান কায়েম হওয়ার পরের বছরই প্রিন্সিপাল আবুল কাশেম সহ ইসলামী ভাবধারায় উজ্জীবিত একদল তরুণের প্রচেষ্টায় তমুদ্দুন মজলিসের নেতৃত্বে এক আন্দোলন গড়ে ওঠে। গোড়া থেকে ভাষা আন্দোলনের স্থপতিদের একজন সহযোদ্ধা হিসেবে গোলাম আজম সক্রিয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের সময় বিভিন্ন সভা সমাবেশ ও মিছিলে তিনি নেতৃত্ব দেন এবং তৎপর ভূমিকা পালন করেন। সেই সময়কার একটি ঘটনার উল্লেখ করেন বাংলাদেশের বিশিষ্ট এক বামপন্থী নেতা মরহুম মোহাম্মদ তোয়াহা। ঢাকা ডাইজেস্টের সাথে ভাষা আন্দোলনের ওপর নেওয়া এক সাক্ষাৎকারে 1978 সালের মার্চ সংখ্যায় তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলার সপক্ষে ইস্তেহার বিলি করতে ছাত্ররা চকবাজারে জনতা করতে ঘেরাও হয়। তখন পরিস্থিতি খুবই প্রতিকূল ছিল। ছাত্ররা উত্তেজিত জনতার সামনে অসহায় অবস্থার সম্মুখীন। এ সময় গোলাম আজম সাহস করে এগিয়ে যান। তিনি চিৎকার করে জনতার উদ্দেশ্যে বলেন, আরে ভাই, আমরা কি বলতে চাই তা একবার শুনবেন তো। এ বলে তিনি রাষ্ট্রভাষা বাংলা হলে পূর্ব পাকিস্তানের জনগণের কি উপকার হবে তার উপর ছোটখাটো বক্তৃতা দিয়ে উপস্থিত জনতাকে শান্ত করার চেষ্টা করলেন। পরিস্থিতি শান্ত হল। গোলাম আজম সাহেব তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন। ছাত্র হিসেবে তিনি ছিলেন মেধাবী। স্বভাবগতভাবে তিনি ছিলেন অমায়িক এবং ভদ্র। ভালো সার্কেলের ছাত্ররা যেমন পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, তেমনি আমরা সহজাতভাবে একত্রিত হয়ে ভাষা আন্দোলনে কাজ করেছি। বিচারপতি আব্দুর রহমান চৌধুরী তার সাক্ষাৎকারে লিয়াকত আলী খানের সভায় ছাত্র সমাজের পক্ষ থেকে পঠিত স্মারকলিপি সম্পর্কে বলেন, রাষ্ট্রভাষার দাবি সম্বলিত মেমোরেন্ডামের খসড়া তৈরির ভার আমার উপর অর্পিত হয়েছিল। ডাকসুর তৎকালীন জিএস গোলাম আজম বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে তা পাঠ করেন এবং ছাত্র সমাজের পক্ষ থেকে লিয়াকত আলী খানকে প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষ থেকে প্রদত্ত এই স্মারকলিপিতে শুধুমাত্র বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করা হয়নি, বরং তদানীন্তন পূর্ব পাকিস্তানের সার্বিক সমস্যা এবং দাবি এতে প্রতিফলিত হয়। দর্শক, গোলাম আজমের ছেলের মুখে তার বাবার ভাষা আন্দোলনের কথা শুনে অনেকে হাসি তামাশা করছে। তারা চাইলে কি এসব ইতিহাসও অস্বীকার করতে পারবে? কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।